নির্বাচন যখন সামনে, তখন অনেক ধরনের মিথ্যা সত্য খবরে আমাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অন্যান্য প্ল্যাটফর্ম সব জায়গায় একদম ভরে গিয়েছে। নিউজ পত্রিকাগুলোও তারা কোনো একটা দলের, কোনো একটা গোষ্ঠীর নির্দিষ্ট পক্ষ নিয়ে কথা বলতেছে, খুবই ম্যাস হয়ে আছে। সো আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কোন দলকে আমার বেছে নেওয়া উচিত। এখানে আমার ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আমি শেয়ার করব। এটা আমার বলে দিচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা শক্তি। সো আমি বিশ্বাস করি এটার সাথে বাংলাদেশের অনেক মানুষ, মেজরিটি মানুষ একমত হবেন। দ্বিমত থাকলে বা অন্য কোনো যদি বেটার যুক্তি থাকে কমেন্টে এসে জানাবেন। সো প্রথমে আমাদের কোন দলকে বেছে নেওয়া উচিত এই প্রসঙ্গে যদি আসি, আমাদের এমন একটা দলকে বেছে নেওয়া উচিত যে দল কিছু ক্যাটাগরিতে উইন করবে। ক্যাটাগরিগুলো হচ্ছে, একটা শিক্ষিত দল হতে হবে যেটা এডুকেটেড, বিশ্বের বাইরের বিভিন্ন দেশে গেলে আমাদের দেশকে নিয়ে কথা বলতে পারবে, ওই রকম কানেক্টিভিটি রাখে এবং ওই রকম স্কিল রাখে এরকম, আর যেটা দেশের কল্যাণে কাজে আসবে। দুয়ে, যারা দেশ থেকে টাকা মারি খাবে না, দুর্নীতি করবে না, কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকবে না, এরকম মানুষজন আমাদের বেছে নেওয়া উচিত। যে দলের কর্মীরা কোনো মাদকের সাথে লিপ্ত না, যে দলের নেতাকর্মীরা কোনো চুরির সাথে লিপ্ত না, ডাকাতির সাথে লিপ্ত না, তাদেরকে বেছে নিতে হবে। কারণ একটা নির্বাচনী দল যখন বেছে নেওয়া হয়, তাদের সমগ্র গোষ্ঠীকে বেছে নেওয়া হয়, শুধু একটা লিডার না, ওই লিডারের পাতি নেতাটাকেও আপনি বেছে নেন। বড় নেতা থেকে পাতি নেতা পর্যন্ত সবাইকে আপনি নির্বাচিত করেন মাত্র একটা ভোটের মাধ্যমে। পরে আমি যদি আরেকটা পয়েন্টের কথা বলি, বাজারে যখন আপনি বাজার করতে যাবেন, ওখানে যাতে কেউ আপনাকে বাহুবল না দেখায়, আর্ম পাওয়ার না দেখায়। যে দল আপনাকে আর্ম পাওয়ার দেখাবে না, বাহুবল দেখাবে না, গাদ্দারি করবে না আপনার সাথে, আপনি শান্তিতে আপনার জীবন যাপন করতে পারবেন, বাজারে গিয়ে আপনার মতো মত প্রকাশ করতে পারবেন, ওই দলকে বেছে নিতে হবে। আমি বিস্তারিত আলোচনা করব, কিছু সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। রিসেন্ট কিছু নির্বাচনী ফলাফল দেখি তরুণরা কাদেরকে বেছে নিচ্ছে, তরুণ শিক্ষিত সমাজ কাদেরকে বেছে নিচ্ছে, কেন বেছে নিচ্ছে, এটাও একটা বিবেচনা করার বিষয়। চলুন একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে শিক্ষা ও যোগ্যতার কথা বলেছিলাম। যদি শিক্ষা ও যোগ্যতার কথা বলি, বাংলাদেশে আমরা প্রধান দুটি দলকে দেখব, বিএনপি এবং জামাতে ইসলামী। সো দুটি দলেই ডাক্তার, অধ্যাপক, ডক্টরেট মানে পিএইচডি হোল্ডার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, আরো অন্যান্য শিক্ষিত মানুষজন আছে। যদি টোটাল নাম্বারটা আমরা কাউন্ট করি, তাহলে বিএনপির পক্ষে দাঁড়ায় 16 জন যোগ্য প্রার্থী, সবগুলো আসন মিলিয়ে, এবং বাংলাদেশ জামাতে ইসলামীর ক্ষেত্রে দাঁড়ায় 177 জন যোগ্য প্রার্থী। তার মধ্যে 36 জন অধ্যাপক, ডাক্তারের সংখ্যা রয়েছে 18, ডক্টরেট করা পিএইচডি হোল্ডার রয়েছে 13 জন, এছাড়াও আরো অন্যান্য অনেকেই। তো আমরা যদি শিক্ষার দিক দিয়ে তুলনা করতে যাই, এখানে একটা বিশাল গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের দেশে মজার বিষয় হচ্ছে, যখন আমরা একটা বাচ্চাকে পড়াতে দিই, আর কি আমাদের পরিবারের একটা ছোট বাচ্চাকে পড়াতে দিই, নার্সারি বা প্লে শিশু হতে পড়ে, এরকম বাচ্চাকে যখন পড়াতে দিই, তখন আমরা শিক্ষকের যোগ্যতা খুঁজি, মাস্টার্স করা কিনা, অথবা সে ভালো মার্ক পেয়েছে কিনা, টিচার কেমন কথা বলে, কেমন পোশাক পরে থেকে শুরু করে, মানে অনেক কিছু যাচাই বাছাই করি, কিন্তু ও পড়াবে একটা নার্সারির ছেলে মেয়েকে। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা এরকম যাচাই বাছাই করি না। সো আমি যদি এই ক্ষেত্রে উইন করতে যাই, বাংলাদেশ জামাত ইসলামীকে আমি এগিয়ে রাখবো এই ক্যাটাগরিতে। যদি আমি একটা কিন্ডারগার্টেনের বাচ্চাকে প্রাইভেট পড়াতে গেলে যেভাবে যাচাই বাছাই করতে গেলাম, আমার দেশটা যে পরিচালনা করবে তাকে যদি আমি ক্যাটাগরাইজ করি, জামাতে ইসলাম এখানে অনেক অংশে বিজয়ী হয়ে থাকবে শিক্ষা ও যোগ্যতার দিক দিয়ে। চুরি ডাকাতি 2 নম্বর অপশনে আমাদের আসতেছে। চুরি ডাকাতি মাদক, আমরা জানি বাংলাদেশে গ্রামে গঞ্জে, সিটির দিকে হয়তো বা এটা ডিফারেন্ট, চুরি হয়, এটা পিক পকেটিং হয়, শহরের চুরিটা ডিফারেন্ট, গ্রামের চুরিটা ডিফারেন্ট। তো গ্রামে দেখা যাচ্ছে
চুরি ডাকাতি আর হাজারি এটা হয়েই থাকে। সো আপনি যে দলকে নির্বাচন করতেছেন, আপনার যে নেতাকে ভোট দিচ্ছেন, যে মার্কাকে ভোট দিচ্ছেন, ওই নেতার যে পাতি নেতা আছে আপনার সমাজে, আপনার এলাকায় যে ছোট ছোট লিডাররা রয়েছে, ওরা চুরির সাথে যুক্ত কিনা, ওরা মাদকের সাথে যুক্ত কিনা, ওরা অন্যায় কাজের সাথে যুক্ত কিনা। যদি ওরা যুক্ত হয়ে থাকে, আপনি শুধু ওই মার্কাকে জয়ী করলেন না, এই চোরদেরকেও জয়ী করলেন, এই ডাকাতদেরকেও জয়ী করলেন, যারা পরের দিন আপনার বাসায় হামলা করতে পারে। আর যদি আপনি এমন দলকে বেছে নেন যারা এই চুরির সাথে লিপ্ত না, ডাকাতির সাথে লিপ্ত না, মাদকের সাথে লিপ্ত না, টেম্পো স্টেশনের চাঁদাবাজির সাথে লিপ্ত না, তাহলে আপনি নিরাপদে চলতে পারবেন, আপনার পরিবার নিরাপদে থাকবে। সো এই মাদক শুধুমাত্র শহরে না, গ্রামেগঞ্জে এমনভাবে ছড়িয়ে আছে, যেটা আমরা বিগত সরকার থেকে দেখেছি। মাদকটা এমনভাবে বাংলাদেশে নতুনভাবে ছড়িয়ে গিয়েছিল, গ্রামের ছেলেরা, স্কুল পড়ুয়া ছেলেরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে মাদকের এই আসক্তিতে। আর এটা থেকে মুক্তি পেতে চাইলে আমাদেরকে এমন একটা নেতা নির্বাচন করতে হবে যে এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে দূরে, এবং যার কর্মীরাও এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে দূরে। নাম্বার 4 পয়েন্ট যদি আসি আমরা, বাজারে নেতাদের বাহুবল বা আর্ম পলিটিক্স। আমরা জানি, আমরা যারা বিশেষ করে গ্রামের দিকে এটা খুব বেশি দেখা যায়, শহরে তো আছে, শহরেরটা ডিফারেন্ট টাইপস অফ আর্ম পলিটিক্স। গ্রামে দেখা যাচ্ছে আপনি একটা সমাজে কথা বলবেন, আপনার নিজের এলাকায়, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আপনি যেখানে বড় হয়ে উঠেছেন, ওই এলাকায় আপনি একটা কথা বলবেন, একটা লাইন কথা বলবেন, দেখা যাচ্ছে আপনি কথা বলতে পারেন না, কারণ ওই এলাকার কোনো একটা বড় ভাই অথবা কোনো একটা নেতা, সে এত বেশি পাওয়ারফুল, সে সবাইকে চুপ মারাই রাখে, তার মুখের উপর দিয়ে কথা বলা যায় না, সে যেটা বলে ওইটাই আইন। মানে কিছু ফ্যামিলি আছে এলাকা ভিত্তিক, ওই ফ্যামিলি যেটা চাইবে ওইটাই, আপনার কোনো বিচার নাই আপনার জন্য, কারণ ওই ফ্যামিলির মতামত এটা, মানে নির্দিষ্ট পরিবার কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক হয়ে যায়। এরপরে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন স্বাধীনভাবে, ওটাও নিতে পারেন না, কারণ বাহুবল। আপনার জমি নিয়ে, নিজের জমি, নিজের জায়গা নিয়ে আপনি শান্তিতে থাকবেন না, ওটা দিয়েও শান্তি নাই, কারণ ওই ফ্যামিলি বা ওই গ্রুপের বাহুবল আপনাকে বাধাগ্রস্ত করতেছে। সো এক্ষেত্রেও আপনাকে বিবেচনা করতে হবে কোন দলের লোকরা, নেতা তো আপনি চোখেই দেখবেন না কখন, কিন্তু দলের লোককে আপনি প্রতিদিন ফেস করবেন আপনার এলাকায়। সো কোন দলের লোকরা আপনাকে বিরক্ত করতে আসে না, আপনি পুরো পৃথিবীতে কি বলতেছে, সোশ্যাল মিডিয়ায় কি বলতেছে, এখানে অনেক মিথ্যা কথা বলতে পারে, আপনি আপনার এলাকাকে নিয়ে ভাবুন। আচ্ছা, বাংলাদেশে একটা পদ্মা সেতু হলো বরিশালের, ঢাকা বরিশালের জন্য। আমি আজ পর্যন্ত থাকি চট্টগ্রামে, ওই পদ্মা সেতু হয়তো বা আমি জীবনে একবার গেলে যেতে পারি, ওইটা আমার কোনো জীবনে ইম্প্যাক্ট ফেলবে না। কিন্তু এটা যদি কালুরঘাট ব্রিজ হতো চট্টগ্রামে, আমার বাড়ি যে ওই দিক দিয়ে ছিল, আমার জন্য এটা খুবই উপকারী হতো, কারণ এটা আমি ব্যবহার করতাম বছরে অনেকবার, সো মাসেও অনেকবার ব্যবহার করতাম। সো আপনাকে আপনার এলাকা ভিত্তিক চিন্তা করতে হবে, আপনার এলাকায় আপনি কোন হিসাবে শান্তি থাকবেন। অনলাইনের সত্য মিথ্যা এত প্যাচে না পড়ে নিজের বিবেক দিয়ে, নিজের এলাকা বেস্ট আপনি যাচাই করে দেখেন যে কোন দলের নেতাকর্মীরা কেমন, তাদের শিক্ষার হার কেমন, তাদের ব্যবহার কেমন, বাসার কোন ছেলেটা কেমন ব্যবহার করে, ওই হিসাবে আপনি নির্বাচন করেন। আরেকটা পয়েন্টে আমি বলবো, নাম্বার 5 বলবো দুর্নীতি। বাংলাদেশে সবগুলা দলকে, রাজনৈতিক দলকে দুর্নীতির কারণে আমরা জানি এক সময় তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ জেলে দিয়েছেন। সো ওই সময় আওয়ামী লীগ, বিএনপি, সব দলের নেতা, অন্যান্য অনেক দলের নেতা কর্মীরা জেলে গিয়েছেন। শুধু একটা, বাংলাদেশে মাত্র একটা দলের নেতা কর্মী, ওরা সংসদে যাওয়ার পরেও, পার্লামেন্টে যাওয়ার পরেও যাদের বিরুদ্ধে 1 পয়সা দুর্নীতি ছিল না, এটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী সহ আরো অনেকে বাংলাদেশের পার্লামেন্টে গিয়েছেন, আপনারা বক্তব্য অনলাইনে দেখবেন হাজারো। এই লোকগুলোর বিরুদ্ধে কোনোদিন 1 টাকা দুর্নীতি পায় নাই,
সো ক্ষমতা থাকার পরেও, আপনার কাছে ফুল পাওয়ার থাকার পরেও বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানই পাইলে কত দুর্নীতি করে। ওরা দেশে এমপি মন্ত্রী থাকার পরেও ওরা দেশের একটা টাকা মেরে খায় না। সো যে মানুষগুলা দেশের একটা টাকা ছুঁয়ে চায় না, সো ওই মানুষগুলা সৎ না দেশকে যে লুটে পুটে খায় ওই মানুষগুলা সৎ, এটা আপনার বিবেচনার বিষয়। সো আমার ক্ষেত্রে আমি এখনো সবগুলা ক্যাটাগরিতে বাংলাদেশ জামাত ইসলামীকে উইন করাবো, কারণ আমার কাছে সেই সৎ যে দেশের টাকা মেরে খায় না, যে দেশের টাকার প্রতি লোভ করে না, কারণ সে চায় এই দেশের টাকাটা দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। সো পরবর্তী আমরা যদি দেখি, বাংলাদেশের তরুণরা কেন বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরকে বেছে নিচ্ছে। আজকে আমরা ডাকসু, চাকসু, জাকসু যত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, যদি সবগুলাতে দেখি, সবগুলা বিশ্ববিদ্যালয় নির্বাচনে, 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে 5-এ 5 বাংলাদেশ জামাতে ইসলামী। এটা কাকতালীয় ভাবে না। শিক্ষিত ছেলেপেলেরা, তরুণ ছেলেপেলেরা যারা জুলাইয়ের বিপ্লবের সাথে জড়িত, যারা হাদির এই সাথে ঐক্য পোষণ করে, সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করে, কারণ তারা জানে কোন ছেলেগুলা কেমন, তাদের ব্যবহার করা কেমন, তারা কিভাবে নিরাপদ থাকবে ক্যাম্পাসে, বোনেরা কিভাবে নিরাপদ থাকবে। আর আসলে ভোট দেওয়ার পরেও আপনি এখন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখেন, আগের কি পরিবেশ ছিল, এত বছর স্বাধীনতার পর থেকে হিসাব করেন কেমন ছিল, এই সামান্য 1 বছরে কি করেছে এই ছেলেগুলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে। তো জামাত ইসলামী হাতে যদি দেশটা যায় তাহলে কোন পরিস্থিতিতে যেতে পারে, ওটা ওইখান থেকেই তো বোঝা যায়। যদি ছাত্র শিবির এত কাজ করতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী কত কাজ করতে পারবে দেশের জন্য, কল্যাণের জন্য। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর তরুণরা এখন বোকা না, অনলাইনে সব পায়, আর ওদের আসলে আইকিউ অনেক অ্যাডভান্স আমাদের দেশের সেই পুরানো জিনিসগুলা থেকে। তারা বৈশ্বিক রাজনীতিগুলা নিয়ে দেখে, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে অ্যাক্টিভ থাকে। তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনার মানে কোনো কিছু মোটিভেট করতে পারবেন না, কোনো চেঞ্জ করতে পারবেন না, তারা জানে কি করতে হবে। সো যদি সংক্ষেপে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচন, আমরা যদি দেশকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই, আমরা আমাদের দেশকে যদি অন্য একটা উন্নত কান্ট্রির মতো দেশে পরিণত করতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী এর বিকল্প নেই। আর যদি আমি চাই আমার দেশ চুরি হবে, ডাকাতি হবে, রাহাজানি হবে, আমি এলাকায় গেলে ঠিকমতো কথা বলতে পারবো না, আমার কোনো সালিশ, কোনো বিচারে, কোনো ঝামেলায় আমি কথা বলতে পারবো না, যদি আমি ওইটাতে হ্যাপি থাকি, তাহলে আমাকে অন্যান্য দলকে ভোট দিতে হবে। আমার ভোটটা কোথায় দিব? আমার ভোট আমি দিব দাঁড়িপাল্লায় দিব, ইসলামের পক্ষে দিব, দেশের কল্যাণে দিব। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।